কে? আমি ভয়, সেই ভয় যে সবার বিরুদ্ধ রাত জাগার কারণ। যাবে সেখানে যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে। অযাচিত বিস্ময়ের পথ খোঁজে আলোক গহ্বরে। কি কেমন আছেন সকলে? ভালোই আছেন আশা করি। নমস্কার, আমি ইপসিতা। প্রথমেই সকলকে জানাই আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। 2026 আপনাদের সকলের খুব ভালো কাটুক। আর আজ এই নতুন বছরের প্রথম গল্পের আসরে কে হাজির হয়েছে জানতে ইচ্ছে করছে তো? বলছি আজ আমাদের এই গল্পের আসরে হাজির 221B বেকার স্ট্রিটের সেই আপন ভোলা খামখেয়ালি ব্যক্তি, যিনি নিমেষেই সলভ করে দিতে পারেন যে কোনো জটিল কেস। হ্যাঁ, ঠিকই শুনছেন, আজ আমাদের মাঝে উপস্থিত সেই বিশ্ববিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস। তাহলে চলুন দেখি মহোদয় এবার কোন কেস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। স্বাগতম। সাহিত্যের তীক্ষ্ণ কলমে সুরচিত হওয়া, রক্তস্নাত, ভয়ার্ত ও প্রভাতের মতো দীপ্তিময় আলোকোজ্জ্বল রচনা সমগ্র দিয়ে পরিবেশিত আমাদের এই বিচিত্র অনুষ্ঠান দ্য টেলস অফ ফিয়েনিক্স, যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে, অযাচিত বিস্ময়ের পথ খোঁজে আলোক গহ্বরে। আসুন শুনিনি স্যার আর্থার কোনান ডয়েলের গল্প অবলম্বনে আজকের আমাদের বিশেষ নিবেদন দ্য 5 অরেঞ্জ পিপস। গল্পের শেষে আপনাদের জন্য রয়েছে একটি প্রশ্ন, তাই পুরো গল্পটি শুনে সঠিক উত্তরটি লিখে যান কমেন্ট বক্সে। সঠিক উত্তরদাতার নাম আমরা ঘোষণা করব পরবর্তী গল্পে। আর এখন শুনতে থাকুন দি 5 অরেঞ্জ পিপস। আমার বন্ধু শার্লক হোমস নিজের বিচক্ষণতার পরিচয় বারংবার দিয়ে এসেছে। হয় সেটা তার ক্ষুরোধার মস্তিষ্কের দ্বারা, নয়তো তার দুর্দান্ত প্রিডিকশনের দ্বারা। তাই ওকে নিয়ে বেশি সংশয় প্রকাশ খুব একটা করতে পারি না। কিন্তু তবুও যখন আমি খুঁটিয়ে খুঁটিয়ে আমার নোটস ও পুরনো কাগজপত্র চোখ বুলিয়ে দেখতে পাই 1882 থেকে 1890 সাল পর্যন্ত খুঁটিনাটি যে কেসগুলোর দায়িত্ব হোমস নিয়েছিল, সেগুলিতে কিঞ্চিত মাত্র অসফলতার ছাপ ফুটে উঠেছে। তখন আমি এমন অনেক তথ্যের মুখোমুখি হয়েছিলাম যেগুলি এতটাই অদ্ভুত এবং আকর্ষণীয় বৈশিষ্ট্য সম্পন্ন যে কোনটি ছেড়ে কোনটি বেছে নেব তা বলা মোটেই সহজকম্য নয়। অবশ্য এখানে বলে রাখি, কয়েকটি কেসে হোমস সাফল্য অর্জন করেছে বটে, কিন্তু লন্ডনের সংবাদ মাধ্যম এই বিষয়টিকে জিলিপির প্যাঁচের ন্যায় এমনতর পেঁচিয়ে প্রচার করেছে যে তাতে আমার কাছে এর যে কী সদুত্তর হতে পারে জানা নেই। তাদের মিথ্যে খবরটি এই যে হোমস নাকি অন্য কোনো ক্ষেত্রে তদন্তের অফার পায়নি, যা একজন এত বড় ডিগ্রিধারী লোকের কাছে দারুণ লজ্জার বিষয়। সত্যি এদের এই দুর্ভেদ্য মিথ্যার জালে কত যে বোকা বেচারা মানুষ জড়িয়ে পড়েছে কে জানে। এর মধ্যে কিছু কেস আবার তার বিশ্লেষণাত্মক ক্ষমতার ওপরেও একটি বড়সড় প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে দিয়েছে। যেখানে তার ছক সাজানোটাই হয় শেষ থেকে শুরুর দিকে, সেখানে দাঁড়িয়ে হোমসের কয়েকটি কেস সে আংশিকভাবে স্পষ্ট করতে পেরেছে। এতদিন যাবৎ তাদের ব্যাখ্যাগুলি একের পর এক চাপিয়ে যে অনুমানের পাহাড় তৈরি হয়েছিল, তার ফলে যৌক্তিকভাবেই প্রমাণগুলোই ছিল তার কাছে পরম বিষয়বস্তু। তবে এর মধ্যেই শেষের দিকে এমন একটি পর্যবেক্ষণ সুলভ কেস হাতে এলো যা একেবারেই ব্যতিক্রম। বিস্তারিতভাবে বললে কেসটা এতটাই চমকপ্রদ ছিল যে আমি এই বিষয়ে আজ লিখতে না বসে পারিনি। আমি এই গল্পের শেষটা ভেবে রোমাঞ্চিত হয়ে উঠেছি বারবার। তবুও এর সাথে সম্পর্কিত কিছু বিষয় রয়েছে যা কখনো পরিষ্কার হয়ে ওঠেনি হোমসের কাছে, এবং খুব সম্ভবত কখনো তা হবেও না। তা যাই হোক, ধারাবাহিকভাবে 1887 সালের যাত্রাপথে কম বেশি হরেক রকমের ঘটনার মুখোমুখি হই হোমস ও আমি। সেসব রেকর্ডস আমার কাছে সযত্নেই গচ্ছিত রয়েছে। এই 12 মাসে প্রাপ্ত কেসগুলির মধ্যে প্যারাডাল চেম্বারের অভিযান, অ্যামেচার মেডিক্যান্ট সোসাইটির অভিযান,
যারা আসবাবপত্রের গুদামের নিচে ভল্টে একটি বিলাসবহুল ক্লাব পরিচালনা করত। ব্রিটিশবার্গ সোফি অ্যান্ডারসন হারিয়ে যাওয়ার সাথে সম্পর্কিত নানান তথ্য, উফা দ্বীপে গ্রিস প্যাটারসনের অনন্য অভিযান এবং অবশেষে ক্যাম্বারওয়েল বিষক্রিয়ার মামলা বিশেষ উল্লেখযোগ্য। পরবর্তীকালে যেমনটি আমার মনে পড়ে, শার্লক হোমস মৃত ব্যক্তির ঘড়িটা বন্ধ করে প্রমাণ করতে সক্ষম হয়েছিল যে সেটিকে 2 ঘন্টা আগে কোনোভাবে কেউ বিকল করে দেয় এবং তাই মৃত ব্যক্তি সেই সময়ের মধ্যে ঘুমাতে গিয়েছিল। এই একটি সিদ্ধান্তই মামলাটি পরিষ্কার করার জন্য যথেষ্ট ছিল। ভবিষ্যতের যে কোনো সময়ে আমি এই সমস্ত কিছুর বর্ণনা তুলে ধরতেই পারতাম, হয়তো আরও রসবোধও জাগিয়ে তুলতে পারতাম, তবে এর কোনোটি পরিস্থিতির অদ্ভুত ধারার সাথে মিল খেত না। তাই আমি এখন আমার দৈনন্দিন যাবতীয় কার্যকলাপের ওপর একটি ক্ষণস্থায়ী ইতি টেনে কলম ধরে বসে পড়েছি আমার ডেস্কে। তা তখন সেপ্টেম্বরের শেষের মুখে। লন্ডন শহরেই তখন বিশ্বব্যাপী ঝোড়ো হাওয়া অসাধারণ তীব্রতার সাথে তার উন্মত্ত নাচ শুরু করেছে। সারাদিন বৃষ্টি হুংকার ছেড়ে চলেছে এবং বৃষ্টির ছাঁট জানালা বরাবর যেন এসে কোনো হরর মুভির ভূতের খিড়কিতের মতো মাথা ঠুকে তার উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে। ফলে এই হস্তনির্মিত লন্ডনের বুকে আমরা জীবনের রুটিন থেকে এক মুহূর্তের জন্য আমাদের মন তুলে নিতে বাধ্য হয়েছিলাম। এই বিনিদ্র ঝড় আমাদের মধ্যে যেন জাগিয়ে তুলেছিল কোনো হুমকারিত খাঁচার ভিতরের এক অক্ষত পশুর জিঘাংসাকে। সন্ধ্যা যত ঘনিয়ে আসছিল, ততই ঝড় মাদকাসক্ত মাতালের মতো সবকিছু লণ্ডভণ্ড করে দিচ্ছিল। চিমনি দিয়ে আসা হাওয়ার আওয়াজ কোনো খিদে ছটফট করা শিশুর কান্নার মতো শোনাচ্ছে বারবার। আমরা বসে আছি শার্লকের বাসভবনে, তবু বাঁচোয়া, এই আশ্রয়ে আমরা অন্তত সুরক্ষিত। হোমস ফায়ারপ্লেসের একপাশে মনমরা মুখে বসে বসে তার অপরাধের রেকর্ডসের ক্রস ইন্ডেক্সিং করতে ব্যস্ত, আর আমি অন্য এক পাশে ক্লার্ক রাসেলের সূক্ষ্ম সমুদ্র গল্পগুলির মধ্যে একটিতে গভীরভাবে ডুবেছিলাম। হঠাৎ বাইরে থেকে আসা ঝড়ের গর্জন খেলে উঠল আরও একবার। চোখের সামনে সেই গল্পের বইয়ের পাতার উত্তাল ঢেউ আছড়ে পড়ল আমার উপর, এবং তখনই যেন সম্বিত ফিরল আমার। আমার স্ত্রী গিয়েছেন তার মায়ের সাথে কতদিনের জন্য দেখা করতে, তাই একটু অবসর কপালে জুটতেই আমিও তাই কয়েকদিনের জন্য বেকার স্ট্রিটে আমার পুরনো কোয়ার্টারে আবারও আস্তানায় গেড়েছি। ব্যাপার কি হে ভায়া? হোমসকে জিজ্ঞেস করলাম। আরে ওই যে ঘন্টার ধ্বনি শুনতে পেলে? তা তো পেলাম ওয়াটসন, কিন্তু এই রাত বিরেতে কে আসতে পারে বলো তো? তোমার কোনো বন্ধু টন্ধু হবে হয়তো। আহা মাই ডিয়ার ওয়াটসন, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই, আর তুমি ভালো করেই জানো এখানে অতিথিদের আগমন আমার চিরকালের অপছন্দের। তাহলে ভাই হোমস, এ নিঘাত কোনো মক্কেল? যদি তাই হয় তবে এ কেস খুব গুরুতর হে। এভাবে এমন দিনে এমন অসময়ে একজন লোকের আগমন সত্যিই ভারী আশ্চর্যের। এই বাদলার দিনে একটা মানুষ যখন দুর্যোগ মাথায় করে বাইরে বের হয়ে এসেছে, তখন বুঝতে হবে সে মহা মুশকিলে পড়েছে। কিন্তু আমার মনে হচ্ছে ইনি খুব সম্ভবত আমাদের হাউসকিপারের কোনো প্রিয়তমা বন্ধু। হোমস এখানে একটু ভুল করলো। আগত ব্যক্তি যে আমাদের সাথেই দেখা করতে এসেছে তা বুঝতে পারলাম সিঁড়িতে বুটের শব্দ শুনে। শব্দটা নিচ থেকে ধীরে ধীরে উপরে উঠে এলো, তারপর থেমে গেল বাইরের প্যাসেজটায়, আর এরপরেই টোকা পড়ল আমাদের দরজায়। হোমসকে দেখলাম তড়াক করে উঠে নিজের লম্বা হাত বাড়িয়ে তড়িঘড়ি বাতিটা নিজের দিক থেকে পাশে রাখা খালি চেয়ারটার দিকে সরিয়ে দিল। বুঝলাম ওই চেয়ারটিতেই আরোহণ করবেন নবাগত ব্যক্তি। এরপর দরজা খুলে দিয়ে হোমস বলল, আসুন আসুন, ভেতরে আসুন। যে মূর্তিটি ভিতরে ঢুকলো সে একজন যুবক। বাইরে থেকে দেখলে অনুমান হয় বয়স ওই 20-22 হবে হয়তো। সুসজ্জিত ও যথেষ্ট পরিপাটি চেহারা, আচরণে কিছুটা মার্জিত বলেই মনে হয়। হাতে ধরা বৃষ্টির জলে চুপচুপে হয়ে যাওয়া একটি ছাতা, দীর্ঘ দেহে চকচকে বর্ষাতি। বাতির আলোয় দেখলাম তাকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছে।
সে চারপাশে বারে বারে ইতিয়তি চাইছে, যেন কিছু একটা খুঁজছে। মুখ বিবর্ণ, চোখ দুটো ভারাক্রান্ত। ছেলেটিকে যে কেউ এখন দেখে বলবে সে কোনো কারণে যথেষ্ট চঞ্চল হয়ে রয়েছে। আগে আমি প্রথমেই আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এরকম অসময়ে এসে আপনাদের বিরক্ত করার জন্য। নবাগত যুবক তার চোখের প্রিন্স নেজটাকে নাকের ওপর আরেকটু সযত্নে তুলে আফসোসের গলায় বলল, তবে আমার বিশ্বাস সবটা শুনলে আমার এরকম বিনা অ্যাপয়েন্টমেন্টে চলে আসাটায় আপনারা কিছু মনে করবেন না। আপনার কোট ও অ্যাম্ব্রেলাটা আমায় দিন। হোমস শান্ত সৌম্য কণ্ঠে বলল, ওকে রেখে দিলে এক্ষুনি শুকিয়ে যাবে। আচ্ছা, আপনি তো সাউথ ওয়েস্ট থেকে এসেছেন কি, তাই না? একদম সঠিক মিস্টার হোমস, ওই হারশম থেকে। কিন্তু আপনি জানলেন কি করে? না, অবশ্য শুনেছিলাম আপনার মহত্বের কথা, আজ যেন সচক্ষে প্রত্যক্ষ করে নিলাম ব্যাপারটা। বিশ্বাস করুন, সত্যি মুগ্ধ হয়ে গেছি। খুব সোজা। আপনার জুতো জোড়ার টো ক্যাপে যে কাদামাটি লেগে আছে তাতে ভীষণ ধস্তাধস্তির ছাপ ফুটে উঠেছে, এবং দেখা যাচ্ছে ওই কাদামাটি শুকিয়ে এতক্ষণে খড়ি ফুটে উঠেছে। তাই এটা অনুমান করাই যায় যে এই চত্বরের তো আপনি অবশ্যই নন, বরং দক্ষিণ পশ্চিমী হলেই এমন ছাপ দেখতে পাওয়া যায় বেশি। সত্যি অসাধারণ। কিন্তু আজ আমি একটা মুশকিলে পড়ে আপনার কাছে উপদেশ চাইতে এসেছি মিস্টার হোমস। সে তো সহজেই মেলে, তার জন্য এ অবস্থায় এত দূর আসার কি প্রয়োজন? বলছি মিস্টার হোমস, সবটাই বলছি। আপনার বিষয়ে আমি প্রথম জানতে পারি মেজর প্রেন্ডারগাস্টের কাছ থেকে। কিভাবে আপনি তাকে ট্যাঙ্কারভিলে ক্লাবের ঝামেলা থেকে উদ্ধার করেছিলেন সবটাই তিনি আমাকে জানান। আহা, ইয়েস 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 ইয়েস, আমি তাকে উদ্ধার করি। অ্যাকচুয়ালি ওনাকে খুব অন্যায়ভাবে খেলায় চিটিং এর জন্য অভিযুক্ত করা হয়, কিন্তু অবশেষে আমি কেসটা ইনভেস্টিগেট করি এবং আসল সত্যিটা সামনে এনে তাকে মুক্ত করতে সক্ষম হই। তিনি আরো বলেন যে আপনার কাছে দুর্ভেদ্য কিছুই না, আপনি সবকিছু সমাধান করতে পারেন। এ হে, দেখছি প্রেন্ডারগাস্ট একটু বেশিই বলে ফেলেছেন আমার বিষয়ে। একদমই না। আরে আমি আপনাকে তো দেখেই নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি কোনো কেসেই মার খান না। কেসে হয়তো খাইনি তেমন, কিন্তু আসল জীবনে খেয়েছি, আর সেটা একবার নয়, মোট 4 বার। 3 জন পুরুষ এবং 1 জন মহিলা। তবুও আপনার সাফল্যের সংখ্যার সামনে এসব তো কিছুই না। হ্যাঁ, এটা সত্যি যে আমি সার্বিকভাবে সাফল্যের মুখই বেশি দেখেছি। তার মানে আপনি আমার কেসেও নির্ঘাত সফলই হবেন, তাই না? তার জন্য আগে আপনার কেসটা জানা জরুরি। আসুন, এই আগুনের সামনে এসে বসুন। আগুনের তাপে বসে পুরো কেসটার খুঁটিনাটি সমস্তটা আমায় বলুন। মনে থাকে যেন, কিচ্ছু বাদ দেবেন না। কেসটা মোটেই সহজ নয় মিস্টার হোমস। আমার কাছে আসা কোনো কেসই তা নয়, ইয়াং ম্যান। আর আমি হলাম তাদের আপিলের জন্য শেষ আদালত। তবুও স্যার, আমার মনে হয় না যে আপনি আপনার নিজের জীবনে এত সব অভিজ্ঞতার মধ্যেও আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলির মতো কিছু কখনো দেখেছেন কিনা। ইউ ফিল মি উইথ ইন্টারেস্ট। হোমস গভীর কণ্ঠে বলল, আপনি বলে চলুন, প্রয়োজনীয় কোনো তথ্যতে খটকা লাগলে থামাবো। যা যা প্রশ্ন করব তার সঠিক উত্তর দেবেন, কেমন? বাই দ্য ওয়ে, আপনার নামটাই তো জানা হলো না। ছেলেটি এবার চেয়ার ঠেলে আগুনের কিছুটা কাছে গিয়ে সেদিকে ভেজা পায়ের পাতা জোড়া এগিয়ে দিয়ে বসল। তারপর এক বুক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলা শুরু করলো, আমার নাম জন ওপেনসন। জানেন তো, অনেক ভেবে চিন্তে আমি এইটুকু বুঝেছি যে আর যাই হোক, আমি এই কেসে নিজেকে একা যতটা জড়িয়ে ফেলেছিলাম ততটা হয়তো জড়ানো ঠিক হয়নি। এটা আমার সম্পূর্ণ পারিবারিক ও বংশগত সমস্যা।
তাই কিছু জিনিস আপনাকে বোঝাতে শুরু করাটা আবশ্যক হয়ে উঠেছে। এখানে আমার দাদুর কথা আগে বলে রাখি। তার 2 ছেলে ছিল। একজন তার বড় ছেলে অর্থাৎ আমার জ্যাঠা ইলিয়াস ওপেনসন ও দ্বিতীয় সন্তান আমার বাবা জোসেফ ওপেনসন। আমার বাবার একটি ছোট্ট কারখানা ছিল, যা তিনি সাইকেল আবিষ্কারের পর আরো বড় করে তোলেন। বাবা ছিলেন দুর্দান্ত পেশাদার মানুষ। তিনি ওপেনসো আনব্রেকেবল টায়ারের আবিষ্কার করেন এবং নিজের নামে পেটেন্টও করেন। মিস্টার হোমস, বাবা তার টায়ারের ব্যবসায় এতটাই সাফল্যের মুখ দেখেন যে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ব্যবসায় দারুণ উন্নতি করে এবং পূর্ণ গৌরবের সাথে তিনি অবসর গ্রহণ করেন। অন্যদিকে আমার জ্যাঠা অর্থাৎ ইলিয়াস ওপেনসোর কথা আগেই জানিয়েছি। তিনি তার যুবক বয়সে আমেরিকা ফ্লোরিডায় এসে চাষবাস করেই দিন কাটাচ্ছিলেন। তখন ওই 60-এর দশক ধরে নিন। সেই সময় তিনি জ্যাকসনের আর্মির হয়ে যুদ্ধে যান। পরে হুডের অধীনে তিনি কর্নেল পদও লাভ করেন। তারপর লি আর সৈন্য চালাতে পারেননি। জ্যাঠা ফিরে আসেন তার পৈতৃক বাড়িতে এবং চাষবাস করে সেখানে আরো 3-4 বছর কাটান। 1869 থেকে 70-এর মধ্যে তিনি ইউরোপে ফিরে আসেন এবং হারশামের কাছে সাসেক্সে একটি জমি দখল করেন। আমেরিকায় থাকাকালীন তিনি অনেক টাকাই উপার্জন করেন, কিন্তু তার বদ মানসিকতার জন্য তিনি ফিরে আসেন ইউরোপে। কারণ কি জানেন মশাই? তিনি নিগ্রো জাতিটাকে একদম দুচোখে দেখতে পারতেন না। তার মতে এই নিগ্রোদের ভোটা প্রদানের ক্ষেত্রে রিপাবলিকান পলিসিটাই ছিল ভঙ্গুর, যাকে বলে একেবারে গোড়ায় গন্ডগোল। তিনি ছিলেন একটু বেশি মেজাজি লোক, একা একাই থাকতে পছন্দ করতেন বেশি। লোক তার একদম পোষাতো না। তাই তিনি স্বভাবতই হারশামে থাকাকালীন মনে হয় না শহরের বাইরে কখনো পা বের করতেন বলে। বাড়িটার চারপাশে 2-3টে বাগান ও ক্ষেত ছিল, সেখানেই তার শরীরচর্চা চলত এবং উইকেন্ডে ঘর থেকে বেরোনোর তো কোনো প্রশ্নই ওঠে না। এরই মধ্যে দিন রাত ব্র্যান্ডি খাওয়া ও স্মোক করা ছাড়াও আরেকটি বদ অভ্যেস ছিল তার। তিনি সমাজে তো মিশতেনই না, এমনকি নিজের ভাইকেও খুব একটা পাত্তা দিতেন না। অবশ্যই এখানে একটা ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা হলাম আমি। আমায় তিনি তেমন অপছন্দ করতেন না, বরং বেশ ভালোই ব্যবহার করতেন। তখন 1878। জ্যাঠামশাই ইংল্যান্ডে 8 কি 9 বছর হয়তো আছেন। আমার সঙ্গে তার প্রথম আলাপ যখন হয়, তখন আমার বয়স কত হবে, ধরুন ওই 12। তিনি হঠাৎই আমার বাবার কাছে আমাকে চেয়ে বসেন, যেন আমি তার কাছে গিয়েই থাকি। বাবাও রাজি হয়ে যান। যতই হোক, রক্তের টান বলে কথা, কোথায় আর যাবে বলুন। জ্যাঠামশাইয়ের কাছে আমি বড় হতে থাকি। অসুস্থ হওয়ার আগে পর্যন্ত তিনি রোজ আমার সাথে ব্যাকগ্যামন এবং ড্রাফট খেলতে বড় পছন্দ করতেন। বাড়ির চাকর বাকর কিংবা ব্যবসায়ীদের সঙ্গে আলাপচারিতা করা, এই সবকিছুতেই তিনি আমাকেই তার প্রতিনিধি বানিয়ে রেখেছিলেন, যতদিন না আমার 16 বছর বয়স হয়। বাড়ির চাবি থাকতো আমার কাছে, তাই এসব সুযোগ পেয়ে আমিও সেই বয়সে আনন্দে আত্মহারা হয়ে নিজেকে বাড়ির মালিক মনে করতাম। আমার সব জায়গায় যাওয়ার, যা খুশি করার পূর্ণ স্বাধীনতা ছিল, শুধুমাত্র তার একান্তে হস্তক্ষেপ করা ছাড়া। এখানে মাত্র একটি ব্যতিক্রম ছিল, সেটি হলো চিলেকোঠার একটি কাঠের তৈরি ঘর। সেটা সর্বক্ষণ বন্ধই থাকত এবং কড়া নির্দেশ ছিল আমি বা অন্য কেউ যেন সে ঘর খোলার দুঃসাহস না করি। বিনা অনুমতিতে কারোর ঘরে প্রবেশ করা যে উচিত নয়, সেটা ওই বয়সে ভালো মতোই বোধগম্য হয়ে গিয়েছিল। তাই অন্য এক ফন্দি বের করি, এই হলে চোখ রেখে বার কয়েক উঁকি ঝুঁকি মেরে দেখি। কিন্তু ওই যা যে এসব ঘরে আশা করা যায় আর কি। পুরোনো ট্রাঙ্ক ও কয়েক ডজন বান্ডিল পত্র ছাড়া এমন কিছুই দৃষ্টিগোচর হয়নি। 1883 সালে মার্চ মাসের একদিন টেবিলের উপর কর্নেলের প্লেটের সামনে বিদেশি স্ট্যাম্প সহ একটি চিঠি পড়েছিল। দেখে কিছুটা অবাকই হলাম, কারণ তার কাছে আসা সমস্ত বিল তিনি ক্যাশ টাকায় আগে ভাগে মিটিয়ে রাখতেন এবং তার তেমন কোনো বন্ধুও নেই যে তাকে চিঠি লিখবে। তাকে ব্যাপারটা জানাতেই তিনি চিঠিটা তুলে নিয়ে বললেন, ইন্ডিয়া থেকে চিঠি এসেছে, তাও আমার জন্য আবার।
পন্ডিচেরি পোস্টমার্ক। কি কি থাকতে পারে ভেতরে? হ্যাঁ হ্যাঁ, দেখি তো। তাড়াহুড়ো করে তিনি চিঠিটা খুলতেই 5টি ছোট জাতের কমলা লেবুর বীজ লাফিয়ে পড়ল ওর প্লেটের উপর। আমার তখন সেটা থেকে দম ফাটানো হাসি আসতে চাইছে আর কি, কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না, মুহূর্তে মিলিয়েও গেল। দেখলাম জেঠুর মুখটা কি আশ্চর্য ভয় আর আতঙ্কে হাঁ হয়ে আছে, চোখ দুটো বিস্ফারিত। ত্বকের রং দেখে মনে হচ্ছে কেউ যেন এক্ষুনি এসে সারা শরীরে পুট্টি করে দিয়েছে। কাঁপতে থাকা হাতে ধরে থাকা চিঠিটার দিকে তাকিয়ে তিনি চিৎকার করে বললেন, কে কে কে? এবং তারপরই বলেন এক অদ্ভুত কথা। মাই মাই গড! হে ঈশ্বর, আমি 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 জানি আমি জানি আমি পাপ করেছি, কিন্তু সেই পাপ কি এখন আমায় আমায় গ্রাস করতে আসছে? ভগবান! কি হয়েছে আঙ্কেল? কি আছে এতে? আমি আর্তনাদ করে উঠলাম। মৃত্যু! এইটুকু বলেই তিনি টেবিল থেকে উঠে সোজা বেরিয়ে গেলেন ঘর থেকে, কিন্তু আমার অতটুকু মনে রেখে গেলেন হাজারো প্রশ্ন আর আতঙ্ক। সবাই খামটা খুলে দেখলাম। খামের উপর লেগে থাকা আঠা সরিয়ে সেটা খুলে দেখলাম লাল কালিতে 3বার কে লেখা, এবং কয়েকটি শুকনো কাঠ হয়ে যাওয়া ওই 5টা বীজ ছাড়া কিছুই ছিল না। কিছু বুঝতে পারছিলাম না, এতে ভয়েরই বা কি থাকতে পারে। খাবার ছেড়ে উঠে খামটা সেখানেই রেখে বেরিয়ে যাওয়ার পর জেঠুকে নিচে নামতে দেখলাম। তার হাতে একটি পুরনো মরচে পড়া চাবি, যা খুব সম্ভবত সেই চিলে কোঠার ঘরেরই হবে, এবং অন্য হাতে ধরা একটা ছোট্ট পিতলের বাক্স, কিছুটা ক্যাশ বাক্সের মতনই দেখতে। তারপর ভীষণ তেজে আমার দিকে এগিয়ে এসে তিনি আমায় শপথ করে বললেন, ওরা ওরা যা খুশি তাই করুক, কিন্তু আমি আমি ওদের শায়েস্তা করেই ছাড়বো। তুমি তুমি মেরিকে বলো যে আমি আজই আমার ঘরে আগুন লাগাতে চাই, আগুন। আর হ্যাঁ, মাই সান, আমাদের আমাদের হরসামের লয়ার ফোর্ডহ্যামকে খবর দাও এখানে এখানে আসার জন্য। কুইক কুইক! আমি তার নির্দেশ মতোই কাজ করলাম। ফোর্ডহ্যাম যখন এলেন তখন আমাকে জেঠুর ঘরে ডেকে পাঠানো হলো। দেখলাম সামনেই আগুন জ্বলছিল, আর ঝাঁঝরিতে কালো ছাই স্তূপ। বুঝলাম এখানে রাজ্যের কাগজ পোড়ানো হয়েছে। এদিকে সেদিকে পোড়া কাগজ, আর খোলা পিতলের বাক্সটা দেখলাম খালি, তার ভিতরে কিছুই অবশিষ্ট নেই। বাক্সটির দিকে তাকিয়ে লক্ষ্য করলাম সেটার পাশেই রয়েছে সকালের সেই কে লেখা চিঠিটা। উনি আমাকে কাছে ডেকে বসালেন, তারপরে বললেন, জন, আমি আমি চাই তুমি আমার এই উইলের সাক্ষী হয়ে থেকো। হ্যাঁ, আমি আমি আমার সম্পত্তি ও তার সমস্ত সুবিধে এবং অসুবিধে সহ আমার ভাই মানে তোমার বাবার নামে রেখে যাচ্ছি, যেখান থেকে পরবর্তীতে তোমার বাবার অবর্তমানে এটা এটা নিঃসন্দেহে তোমার কাছে আসবে। যদি তুমি শান্তিতে সম্পত্তি ভোগ করতে পারো তাহলে তাহলে খুব ভালো, আর যদি তুমি তা না পারো, দেন মাই বয়, তোমার সবচেয়ে মারাত্মক শত্রুর হাতে সমস্তটা সঁপে দিও। আমার আমার খুব খারাপ লাগছে তোমাকে এমন দ্বিমুখী জিনিস দেওয়ার জন্য। আমি আমি সত্যি খুব দুঃখিত। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা তো আমি বলতে পারছি না। আর হ্যাঁ, মিস্টার ফোর্ডহ্যাম তোমাকে যে কাগজটি দেখাচ্ছেন সেখানে সেখানে দয়া করে একটা সই করে দাও বাবা। নির্দেশ মতো স্বাক্ষর করে দিলাম। মিস্টার ফোর্ডহ্যাম কাগজটি নিয়ে চলে গেলেন। আপনারা হয়তো ভাবছেন যে ওইটুকু বয়সে অমন ঘোল খেয়ে যাওয়ার মতো ঘটনা দেখে আমার মধ্যে কি গভীরতর ছাপ পড়েছিল। সত্যি বলতে রাতের পর রাত জেগে এই বিষয়ে প্রচুর ভেবেও কোনো কুল কিনারা করতে পারিনি। তবে এই ভয়ের অনুভূতিটা ছিলই, তা এমন করেই চলছিল। এর মাঝে বেশ কয়েকটি সপ্তাহ নির্বিঘ্নেই কেটে গেল, কিন্তু যেটা লক্ষ্য করলাম সেটা বেশ সন্দেহজনক। কি দেখলেন? আমার জ্যাঠামশাইয়ের মধ্যে কিছু
পরিবর্তন দেখলাম তিনি সে সময় বড্ড বেশি নেশা করা শুরু করলেন। একা একা থাকা তো তার স্বভাবের মধ্যেই ছিল, এই সময় যেন আরো বেশি প্রগাঢ় হলো জিনিসটা। সামাজিক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দিলেন। সারাটা দিন ঘরেই পড়ে থাকতেন, যেন কি একটা ভয়ের কারণে তিনি বেরোবেন না। আর যদিও বা বেরোতেন তা নিতান্তই ওই মদ খেয়ে মাতলামি করার জন্য। তার শখের রিভলভারটা হাতে নিয়ে ঘর থেকে সোজা বেরিয়ে চলে যেতেন বাগানে এবং চিৎকার করে বলতেন, আমি 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 আর কাউকে ভয় পাই না, কাউকে ভয় পাই না। মানুষ হোক বা শয়তান, কারুর ভয়ে আমি আর খাঁচায় বন্দী হয়ে থাকবো না, কিছুতেই না, কিছুতেই না। আর যখন নেশার ঘোর কাটত তখন তার মুখ ভয় আতঙ্কে দপ করে চলে উঠত। যেমন করে এক বিদেহী আত্মা শরীর খোঁজে, ঠিক তেমন করেই তিনি বাড়ির ভিতরে ঢুকে তালা বন্ধ করে দিতেন। ওয়েল মিস্টার হোমস, গল্পটা এবারে শেষ করা উচিত। আপনি অনেক ধৈর্য ধরে পুরোটা শুনছেন। যাই হোক, সেদিন বেশ রাত হয়েছিল। জেঠু বাড়ি ছিলেন না, তাই আমরা তাকে খুঁজতে বের হই এবং যা আবিষ্কার করি তা সত্যি আশ্চর্যের বিষয়। বাগানের মধ্যে একটি মজে যাওয়া জলা আছে, সবুজ অ্যালগিতে ভর্তি হয়ে থাকা জায়গাটা বলতে পারেন অব্যবহার্য। সেখানেই দেখলাম জ্যাঠামশাই ওই জলের মধ্যে মুখ গুঁজরে পড়ে রয়েছেন। 2 ফুট জল, একদমই গভীর নয় মিস্টার হোমস। শরীরের কোনো হিংস্রতার চিহ্ন নেই, যেন ঘুমের মধ্যে থেকেই চির ঘুমে ঢলে পড়েছেন। জুরি তার এক্সপেরিয়েন্স থেকে বললেন, না দেখুন, এটা কোনো মার্ডার নয়, ইটস জাস্ট আ সিম্পল কেস অফ সুইসাইড। কিন্তু ঠিক বিশ্বাস করতে পারলাম না যে মানুষটার মৃত্যুতে এত ভয় সে করবে আত্মহত্যা। তারপর নিজেকে বোঝাতে শুরু করলাম যে আর যাই হোক, তিনি হয়তো শেষবারের মতো কোনো ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হয়েছিলেন। বিষয়টা এই পর্যন্ত মিটে যায়। চুক্তিপত্র অনুযায়ী আমার বাবা তার এস্টেটের বর্তমান মালিকানা পান নগদ 14,000 পাউন্ড সহ, যেটা তার ব্যাংকে। ওয়ান মোমেন্ট। হোমস মাঝে বাধা দিয়ে বলে উঠল, সত্যিই অতুলনীয় একটা কেস। আমার জীবনে দেখা অন্য সব তাবড় কেসগুলির মধ্যে এটাও সামিল হলো। আচ্ছা, আপনার জেঠুর কাছে সেই চিঠিটা কবে এসেছিল? চিঠি এসেছিল 10th মার্চ 1883। আর তার মৃত্যু হয় কবে? তার মৃত্যু হয় 2রা মে রাত হবে, রাত্রিবেলা। আর 7 weeks later after his death। ঠিক 7 সপ্তাহ পর। ইন্টারেস্টিং, থ্যাংক ইউ। আমি নোট করে রাখলাম, আপনি বলতে পারেন বাকিটা। যখন আমার বাবা জেঠুর সমস্ত সম্পত্তি পেলেন, তখন বাবাকে অনুরোধ করে আমি সেই চিলে কোঠার তালা বন্ধ ঘরটিকে ভালো করে খুঁজে দেখলাম এবং সেই পিতলের বাক্সটাও খুঁজে পাই। যদিও বাক্স খুলে জিনিসপত্রের দুর্দশাই চোখে পড়ে বেশি, তবে এরই মধ্যে বাক্সের ঢাকনার ভিতরে একটি কাগজের লেবেল দেখে সেই কে 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 পর পর লেখা রয়েছে দেখলাম, এবং নিচে আরো কিছু অক্ষর লেখা আছে। মেমোরান্ডা অর্থাৎ স্মারকলিপি, রসিদ এবং একটি রেজিস্টারও ছিল। আমরা ধরেই নিই এইগুলো নিশ্চয়ই কর্নেল ওপেনসন নিজের হাতে নষ্ট করেছিলেন। বাকি আর সেই ঘরে তার আমেরিকার কাটানো জীবনের উপর ভিত্তি করে অসংখ্য লেখালেখি এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ নোট বই ছড়ানো ছেটানো ছিল। যুদ্ধকালীন পরিস্থিতিতে সাহসী সৈনিকের মতো তিনি যে তার কর্তব্য পালন করেছিলেন তার প্রমাণস্বরূপ বহু কিছু সে ঘরে ছিল। উত্তরের কার্পেট ব্যাগ বিরোধিতায় তার ভূমিকাও নজর কাড়ার মতো ছিল বলতে হবে। যাই হোক, তারপর দিনকাল মোটামুটি ভালোই কাটছিল। 1885-এ আমার বাবা হারশামে এসে থাকা শুরু করলেন। সেদিন ছিল 4th জানুয়ারি। আমরা দুজনে সকালে ব্রেকফাস্ট করে টেবিলে বসেছিলাম। হঠাৎ দেখলাম বাবা আতঙ্কে চিৎকার করে উঠলেন। তার হাতে দেখলাম একটি সদ্য খোলা কাগজের খাম এবং তার অন্য হাতে 5টা শুকনো কমলা লেবুর বীজ, ঠিক যেমনটা আমার জেঠুর সাথে হয়েছিল। আমার বাবা মোটামুটি হাসি খুশি মানুষই ছিলেন, কিন্তু সেদিন বাবার চোখে মুখে আমি সেই আতঙ্ক দেখতে পেলাম যেটা জেঠুর মুখে আমি দেখেছিলাম। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, এই দেখো জন, সেই
কে 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 লেখা? এসবের অর্থ কি, আর কেনই বা আমাকে এসব? আমার হার্টবিট প্রায় ডাবল হয়ে গেল। বললাম, হ্যাঁ তাই তো, এইখানে চিঠিগুলো আছে, তবে এগুলোর উপর কি লেখা? কাগজগুলো সানডিয়ালের উপর রাখবে। বাবা, আমার মনে হয় চিঠিগুলো বাগানে ওই সানডিয়ালটার কাছে নিয়ে যাওয়ার কথাই বলা হয়েছে। আরে কি বলছো জন? সানডাইলের কাছে কেন নিয়ে যাব? তাহলে বাবা এগুলো আমাদের পুড়িয়ে ফেলা উচিত। শুধু শুধু এসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন কি? বাবা একটু সাহস বুকে এনে বলল, ধর, আমরা একটু সভ্য দেশে বাস করি জন। এখানে এ ধরনের ছেলে মানুষ আমাদের মানায় না। জিনিসটা কোথা থেকে এসেছে সেটা খুঁজে বের করা উচিত আমাদের। ডান্ডি থেকে এসেছে, ওই যে ওই কর্নারের স্ট্যাম্প দেখতে পাওয়া যাচ্ছে যে। আমি উত্তর দিলাম পোস্ট মার্কের দিকে তাকিয়ে। এসব বাজে রসিকতা ছাড়া কিছু না মাইশান। সান্ডাইলের কাছে গিয়ে আমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, আমি এসব সস্তা মস্করার কোনো পরোয়া করি না। কিন্তু বাবা, একবার আমার পুলিশের সঙ্গে কথা বলা উচিত। জন, তুমি কি মনে করো এসব করলে আমি তাদের উপহাসের পাত্র হয়ে যাব না? আমি কোন রকম হইচই চাই না। আমার কথা শোনো তুমি। Won't have a fuss made about such nonsense. বাবা বড়ই জেদি মানুষ, তার সাথে তর্কে যাওয়া বৃথা, তাই আর সে চেষ্টা করলাম না। আমি ভারাক্রান্ত হয়ে চুপচাপ ব্যাপারটা চেপে গেলাম। বাবার কাছে চিঠিটা আসার 3 দিন পর তিনি তার এক পুরনো বন্ধু তথা পোস্ট ডাউনহিলের একটি দুর্গের কমান্ডার মেজর ফ্রিবডির সঙ্গে দেখা করতে যান। আমি মন থেকে একটু নিশ্চিন্ত ছিলাম যে অন্তত তিনি তার বাড়ি থেকে দূরে আছেন, মানে বিপদ থেকেও দূরে আছেন। কিন্তু আমি যে কত বড় ভুল করেছিলাম মিস্টার হোমস। তার চলে যাওয়ার ঠিক পরদিন আমি মিস্টার ফ্রিবডির কাছ থেকে চিঠি পাই। বাবা নাকি গভীর চকের বড় গর্তের মধ্যে পড়ে গিয়ে মাথায় বীভৎস চোট পেয়েছেন। এই কথা শুনে আমি আর দেরি না করে সেখানে ছুটে যাই। তিনি বিছানায় তখন অজ্ঞান অবস্থায় পড়েছিলেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি... মিস্টার হোমস, অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আমি তাকে আর বাঁচাতে পারিনি। জুরিরা এবার বললেন, ইটস জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। উনি গধূলির আলোয় ভালো করে ওই বেড়াবিহীন চকের গর্তগুলো দেখতে পাননি, আর তাই ওতেই পা হতে পড়ে যান। নাথিং এলস। আমি এসব বিশ্বাস করতে পারি না, তাই নিজেই সমস্ত খুঁটিয়ে দেখি। হয়তো কোথাও কিছু ভুল হতেই পারে। এইভাবে অনেক খুঁটিয়ে পরীক্ষা করলেও হাতে তেমন কোনো তথ্যই আসেনি যাতে এটা প্রমাণ হয় যে এটা একটা মার্ডারের কেস। সহিংসতার কোনো চিহ্ন ছিল না, এমনকি কোনো পায়ের চিহ্ন পর্যন্ত ছিল না। কোনো কিছু চুরিও যায়নি, এমনকি রাস্তায় কোনো অপরিচিত ব্যক্তির সাথে তাকে দেখতে পাওয়াও যায়নি। আপনাকে বলার দরকার পড়ে না যে আমার মন খুব একটা স্বস্তিতে নেই এবং আমি প্রায় নিশ্চিত যে তাকে ঘিরে কোনো খারাপ ষড়যন্ত্র করা হয়েছে। জন ওপেনস একটু থামল, তারপর একটা বড় দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো, এই অশুভ উপায়ে আমি আমার উত্তরাধিকার পেয়ে এসেছি মিস্টার হোমস। আপনি আমাকে জিজ্ঞাসা করতেই পারেন কেন আমি আমার মালিকানা অন্য কাউকে দিয়ে দেওয়ার চেষ্টা করিনি। আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম যে আমাদের সমস্যাগুলো কোনোভাবে আমার জেঠুর জীবনের একটি ঘটনার সাথে কোনোভাবে হয়তো জড়িত বা সম্পর্ক ছিল। তাই বিপদটা একটা পরিবার থেকে অন্য আর একটা পরিবারের উপর চাপিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। যাই হোক, বাকিটা বলি। সালটা তখন 85 চলছে। বাবা চলে গেছেন প্রায় 2 বছর 8 মাস হয়েছে। সেই সময় আমি হারশামের সুখে বসবাস করছি এবং আশা করতে শুরু করেছি যে এই অভিশাপ আমার বাবার মৃত্যুর সাথেই চিরতরে এই পরিবার থেকে চলে গেছে। তবে আমি হয়তো খুব তাড়াতাড়ি মনকে সান্ত্বনা দিয়ে ফেলেছিলাম। ইয়েস মিস্টার হোমস, আমি ভুল ছিলাম। গতকাল সকালে ঠিক সেই একই ব্যাপার ঘটল যেটা ঘটেছিল আমার বাবার আর জেঠুর সাথে। এই যে ছেলেটি তার ওয়েস্টকোটের ভিতর থেকে হাত ঢুকিয়ে এক টুকরো খাম বের করে টেবিলের ওপর ফেলল। দেখলাম তার থেকে বেরিয়ে এলো
5টি ছোট্ট শুকনো কমলা লেবুর বীজ। এই যে সেই খাম মিস্টার হোমস, পোস্টমার্কটা দেখুন, লন্ডনের ইস্টার্ন ডিভিশনের। এর ভেতরে আমার বাবার শেষ চিঠিটার মতো সেই শব্দগুলোই আছে, ইংলিশ হরফে বড় হাতের কে কে অ্যাট কে, এবং তার লেখা চিঠিগুলো সানডিয়ালের উপর রাখবে। হোমস গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, আপনি ঠিক কি করেছেন খুলে বলুন তো। কিছুই না। কিচ্ছু না? ছেলেটি এবার তার ফর্সা হাতে মুখ ঢেকে কাতরভাবে বলে উঠল, আমি অসহায় বোধ করছি মিস্টার হোমস, ভীষণ অসহায় বোধ করছি। সাপ যেমন খরগোশের দিকে ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমনই আমার নিজেকে ওই খাঁচায় বন্দি গোবেচারা খরগোশের মতনই মনে হচ্ছে, যেন এক্ষুনি ওই সরীসৃপগুলো ঝাঁপিয়ে পড়বে আমার উপর। এই ফাঁদ যেন অপ্রতিরোধ্য, অদম্য খারাপ কিছু কিছু একটা অপেক্ষা করছে আমার জন্য। এ যেন সতর্ক থাকলেও এই বিপদ থেকে আর বাঁচা যাবে না। হোমস এবার প্রাণবন্ত হয়ে বলে উঠল, গতিক ঠিক লাগছে না মশাই, আপনাকে অতি সত্বরের ব্যবস্থা নিতে হবে, নইলে আপনিও এই রহস্যের জালে আটকে পড়ে হারিয়ে যাবেন কোথাও। আর হ্যাঁ, বাহ্যিক শক্তি ছাড়া আপনাকে কোনো কিছুই রক্ষা করতে পারবে না এই মুহূর্তে। তাই বলবো, এখন হতাশার সময় একদমই নয়। বাহ্যিক শক্তি মানে পুলিশ, তাই তো? কিন্তু মিস্টার হোমস, পুলিশকে আমি দেখেছি, ওরা আমার ঘটনাগুলো হাসি মুখে শুনেছে শুধু, লাইক ইটস জাস্ট আ ফেয়ারি টেল। আমি নিশ্চিত যে ইন্সপেক্টর একটা থিওরি তৈরি করেছেন, চিঠিগুলো সবই প্র্যাকটিক্যাল জোকস, আর আমার জেঠু ও বাবার মৃত্যু নিছকই কাকতালীয় দুটি দুর্ঘটনা মাত্র। যেমনটা জুড়িও বলেছে যে এর সাথে ওই সাবধান বাণীগুলোর কোনো সম্পর্ক নেই। হোমসকে আড়মোড়া ভাঙতে দেখলাম। সত্যি এই এতক্ষণ টানাই জনের গল্প শুনে সত্যিই হয়তো আলসেমি এসে গেছে বেচারার মধ্যে। আরো অবিশ্বাস্য কি জানেন, ওরা শুধুমাত্র একজন পুলিশ রাখার অনুমতি দিয়েছে যে আমার বাড়িতে থাকবে। বলুন, এতেই কি সব রক্ষা করা যাবে? ও, তা তিনি কি আজ রাতে আপনার সাথে এসেছেন? না, তার আদেশ শুধুমাত্র ঘরে থাকার। হোমস আবার তার সেই জাদুকরি কায়দায় বাতাসে হাত নেড়ে বলল, সেসব তো বুঝতে পারছি মিস্টার অপেনশ, তবে আপনি প্রথমে না এসে আজই বা হঠাৎ করে আমার দ্বারস্থ হলেন কেন? আসলে আপনার বিষয়ে কিছুই জানতাম না তেমন। আজ আমার সমস্যাগুলো নিয়ে মেজর প্রেন্ডারগাস্টের সাথে আলোচনা করতে গিয়ে তিনিই আপনার কথা বললেন আমায়। ব্যাস, কাল বিলম্ব না করে ছুটে এলাম, কারণ চিঠিটা এসেছে পরশুদিন। আমি 2 দিন নষ্ট করেছি। ঈশ্বরই জানেন কি হবে মিস্টার হোমস। 2 দিন নিঃসন্দেহে নষ্ট হয়েছে। আরো আগে থেকে চেষ্টা করা উচিত ছিল আমাদের। এদিকে পাকাপোক্ত কোনো প্রমাণও দেখছি না যে ঝাঁপিয়ে পড়ব। আচ্ছা, আর এমন কিছু আছে যেটা সত্যিই একটা দারুণ এভিডেন্স? ভালো করে মনে করুন জন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওহো, এটা ভুলেই গেছিলাম। বলেই ছেলেটি নিজের জামার ভিতরের বুক পকেট হাতড়ে একটা নীল পোড়া কাগজ বের করে টেবিলের ওপর রাখল। গুচ্ছের নানান কাগজ যেদিন আমার জেঠু পুড়িয়েছিলেন, সেদিন আমি এই নীল রঙের কাগজের ডগাটা খুব অল্প হলেও দেখতে পেয়েছিলাম, তাই কোনো মতে এটা বাঁচিয়ে রেখে দিই। পরবর্তীতে আরো প্রমাণ পাই যে এমন বেশ কিছু লেখা আরো কিছু টুকরো ছিল। সত্যি বলতে কি, আমার মনে হয় এগুলো হয়তো অল্প একটু পড়ে আলাদা হয়ে গেছিল, বা কোনো কারণে সম্পূর্ণ পড়েনি। বাকি অংশটা অন্য সব কাগজপত্রের মধ্যে থেকে গেছে। অবশ্য আমি জানি না এই কাগজের টুকরোটা ওই কমলা লেবুর বীজগুলির সাথে কোনোভাবে সম্পর্কিত কিনা। আমার মনে হয় এটা জেঠুর লেখা কোনো ডায়েরির পৃষ্ঠার টুকরো, তাছাড়া আর কিছুই নয়। হোমস বাতিটা একটু নেড়ে চেড়ে রেখে কাগজটির ওপর ঝুঁকে পড়ল। তার দেখা দেখি আমিও ঝুঁকে কাগজটা দেখতে লাগলাম। একদম সাদামাটা কাগজ, যার ধার থেকে বোঝা যাচ্ছে এটা কোনো বইয়ের পাতা থেকে ছেঁড়া। তবে কাগজটা আগুনের সংস্পর্শে আসার ফলে বাজেভাবে পুড়ে গিয়ে অল্প কিছুটাই দেখা যাচ্ছে, কিন্তু যেটুকু দেখা যাচ্ছে তা অত্যন্ত রহস্যজনক। লেখাগুলি রয়েছে কিছুটা এমনভাবে: মার্চ 1869, নিম্নলিখিত কয়েকটি রহস্যময় বিজ্ঞপ্তি। 4 তারিখ
হাডসন এসেছিল সেই একই পুরনো প্ল্যাটফর্মে। 7 তারিখ, ম্যাককৌলি, প্যারামোর এবং সেন্ট অগাস্টিনের জন সোয়েনের ওপর নজর রাখা শুরু করলাম। 9 তারিখ, ম্যাককৌলি মুক্তি পেল। 10 তারিখ, জন সোয়েন মুক্তি পেল। 12 তারিখ, প্যারামোরের সাথে দেখা করলাম। অল ওয়েল। ধন্যবাদ, অনেক উপকার হলো। বলে হোমস কাগজটি ভাঁজ করে আমাদের যুবক ক্লায়েন্টের দিকে এগিয়ে দিল। সে কাগজটা তার পকেটে যথাস্থানে রেখে আশাতুর মুখে হোমসের দিকে চেয়ে রইল। হোমস গম্ভীর গলায় বলল, আপনাকে কটা কথা বলি মিস্টার ওপেনশ। ভাবেন না ভয় পাওয়ানোর জন্য বলছি, তবে আমার মন কেন জানি না কু ডাকছে। এখন আপনি কোনো অবস্থাতেই আর এক মুহূর্তও সময় নষ্ট করবেন না। আপনি আমাকে যা বলেছেন তা নিয়ে আলোচনা করার মতো সময়ও আমাদের হাতে নেই। আপনাকে এখনই বাড়ি ফিরে যেতে হবে এবং কাজ শুরু করতে হবে। হ্যাঁ, বলুন না, আমায় কি করতে হবে? করার আছে মাত্র একটি কাজ, আর সেটা এখনই করতে হবে। আপনি আমাদের যে কাগজটা দেখিয়েছেন সেটা আপনার বলা ওই পিতলের বাস্কটার মধ্যে রাখতে হবে। পয়েন্ট টু বি নোটেড, সেখানে আপনাকে একটা চিরকুটো রাখতে হবে, যাতে লেখা থাকবে যে বাকি সব কাগজপত্র আপনার আঙ্কেল পুড়িয়ে ফেলেছেন এবং এটাই একমাত্র অবশিষ্ট কাগজ। আপনাকে এমনভাবে কথাগুলো লিখতে হবে যাতে তা বিশ্বাসযোগ্য মনে হয়, অবিশ্বাসের কোনো জায়গা যেন না থাকে। এটা করার পর নির্দেশ অনুযায়ী আপনাকে অবিলম্বে বাস্কটা সূর্য ঘড়ির উপর রাখতে হবে। কি বুঝতে পারছেন তো? ইয়েস মিস্টার হোমস, সমস্তটাই। আর একটা কথা, এই মুহূর্তে প্রতিশোধ বা এ ধরনের কোনো কিছুর কথা ভাববেন না। আমার মনে হয় আমরা আইনের মাধ্যমেই সে ব্যবস্থা করতে পারবো, কিন্তু আমাদের জালটা এখনো বুনতে হবে, অথচ ওদের জাল ইতিমধ্যেই বোনা হয়ে গেছে। যাই হোক, আপাতত প্রথম আলোচ্য বিষয় হলো আপনাকে যে গুরুতর বিপত্তি হুমকি দিচ্ছে তাকে শায়েস্তা করা। দ্বিতীয়ত, রহস্যের কিনারা করা এবং দোষীদের শাস্তি দেওয়া। আপনাকে অশেষ ধন্যবাদ মিস্টার হোমস। ছেলেটি উঠে দাঁড়িয়ে তার ওভারকোট পরতে পরতে বলল, আপনি আমাকে একটা নতুন জীবনের আশা দিয়েছেন। আপনি যেমন পরামর্শ দিয়েছেন আমি অবশ্যই তেমনটাই করব। তবে হ্যাঁ, এক মুহূর্ত দেরি করবেন না। আর সব থেকে বড় কথা, এই কয়েকদিন নিজের খেয়াল রাখবেন, অত্যন্ত সতর্ক থাকবেন। আর আমার সন্দেহ যদি ঠিক হয়, তবে আপনি যে এই মুহূর্তে একটি অত্যন্ত ভয়ানক বিপদের সম্মুখীন হতে চলেছেন তা নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। যাই হোক, হাউ ডু ইউ গো ব্যাক? ফিরবেন কিভাবে? ওয়াটারলু থেকে ট্রেন আছে যা জানি। ওয়েল, এখনো 9টা বাজেনি। রাস্তাঘাটে ভিড় থাকবে, যদিও আমি আশা করি আপনি নিরাপদই থাকবেন। তবে আপনি নিজের সুরক্ষার জন্য যতই সতর্ক হন না কেন তা যথেষ্ট নয়। আমার কাছে অস্ত্র আছে। সেটা ভালো। আচ্ছা, আগামীকাল আমি আপনার কেসটা নিয়ে কাজ শুরু করব। অনেক সূত্রই মেলাতে হবে দেখছি। তাহলে হারশামে আপনার সাথে দেখা হচ্ছে কোন? না, আপনার রহস্য নিহিত রয়েছে এই লন্ডনের বুকেই, আর আমি এখানেই সেটা অনুসন্ধান করব। তাহলে আমি 2-1 দিনের মধ্যে বাক্সর কাগজপত্র সম্পর্কিত খবর নিয়ে আসবো আপনার কাছে, এবং অবশ্যই আপনার প্রতিটা কথা মেনে চলব। আচ্ছা, আসি মিস্টার হোমস, আসি ডক্টর ওয়াটসন, আবার দেখা হবে। জন ওপেনশ আমাদের সাথে হাত মিলিয়ে বিদায় নিল। বাইরে তখনও তীব্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে চলেছে। মনটা ভারী হয়ে উঠল। বাইরে জানালার কাছে অনবরত বৃষ্টির জলের ছাঁট আছড়ে পড়ছে। এই অদ্ভুত কেসটা যেন এই উন্মত্ত প্রকৃতির মাঝখান থেকে উঠে এসে একেবারে আমাদের কাছে মাথা গোজার আশ্রয় খুঁজতে এসেছিল। ঝড়ের মধ্যে সমুদ্রের শ্যাওলার মতো আমাদের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইছিল, এবং এখন আবার ওই ঝড়ের মধ্যেই বিলীন হয়ে গেল। হোমস কিছুক্ষণ চুপচাপ বসে রইল। ওর মাথাটা এখন কিছুটা সামনের দিকে ঝুঁকে রয়েছে এবং চোখ দুটো আগুনের লাল আভার মতো নিবদ্ধ। হোমসের এই অবস্থা আমি ভালো করেই জানি। সে এখন গভীর চিন্তায় মগ্ন।
তারপর সে তার পাইপ ধরিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে নীল ধোঁয়ার রিংগুলোকে দেখতে লাগলো, যেগুলো একে অপরের পিছু ধাওয়া করে ছাদের দিকে উঠে গিয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে ওয়াটসন। অবশেষে সে তার গভীর চিন্তার জাল ছিঁড়ে বেরিয়ে এসে বলল, আমাদের যতগুলোকে সাথে এসেছে সেগুলোর মধ্যে এটার চেয়ে অদ্ভুত রহস্যময় আর একটিও নেই, সম্ভবত ওই দি সাইন অফ ফোর ছাড়া। হ্যাঁ, ঠিকই বলেছ ভাইয়া, সম্ভবত শুধু ওই একটি ছাড়া। হ্যাঁ, তবে আমার মনে হচ্ছে এই জন ওপেনশ শোল্টসদের চেয়েও বড় বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু এই বিপদগুলো কি? সে সম্পর্কে তুমি কোনো দিশা বের করতে পারলে? দেখো, আমাদের প্রতিপক্ষের নেচার সম্পর্কে কোনো প্রশ্নই ওঠে না। আলবাত তারা এবারেও মৃত্যুই চায়, আর অতি অবশ্যই সেটা মিস্টার জন ওপেনশর। আচ্ছা, এই সংকেতের ব্যাপারটা কি বলতো? এই যে এই কে 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 আর কেনই বা এই হতভাগ্য পরিবারটির পিছনে কেউ বা কারা লেগে আছে? হোমস নিজের চোখ বন্ধ করলো এবং আঙুলের ডগাগুলো একসাথে করে কুনুই দুটোকে চেয়ারের হাতলের ওপর রাখলো। আমার বন্ধুর এইরকম হঠাৎ হঠাৎ রহস্যময় হয়ে যাওয়াটাই আমায় দারুণ রোমাঞ্চিত করে। সে এবার তার চেনা রহস্যময় কায়দায় ধীরে ধীরে ভেঙে ভেঙে বলতে শুরু করলো। একজন আদর্শবান যুক্তিবাদী হিসেবে আমি যখন কোনো একটি ঘটনাকে নিয়ে বসি, আমার এই ক্ষুরোধার বুদ্ধির সমস্তটা ব্যয় করে পুঙ্খানুপুঙ্খ খুঁটিয়ে দেখি, তখন তা থেকে শুধু সেই ঘটনার দিকে ধাবিত হওয়া তথ্য বা মামুলি ঘটনাগুলোই শুধু আমার চোখে পড়ে না, বরং তার থেকে আবিষ্কার করা সমস্ত ফলাফল অনুমান করতে আমি মোটামুটি সিদ্ধহস্ত। যেমনভাবে কুভিয়ের একটিমাত্র হাড় পর্যবেক্ষণ করে একটা সম্পূর্ণ প্রাণীর সঠিক বর্ণনা দিতে পারতেন, ঠিক তেমনি আমার পর্যবেক্ষণ ঘটনা প্রবাহের দিকে ভালোভাবেই পৌঁছে যায়। তবে আমি এখনো শুধুমাত্র যুক্তির মাধ্যমেই কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আসতে পারিনি। অনেক সমস্যার সমাধান ঘরে বসেই করা সম্ভব, আবার ইন্দ্রিয়ের সাহায্যে সেই সমস্যাগুলোর সমাধান করতে গেলে সবসময় খেলাটা যে আমরাই জিতব তাও নয়। এই যেমন ধরা যাক, শিল্পের কদর করতে গেলে যুক্তিবাদীকে তার জ্ঞানত সমস্ত তথ্য ব্যবহার করতে জানতে হবে, কিন্তু একটা অসঙ্গতি আছে বলে আমি মনে করি। মানুষ তার কাছে সম্ভাব্য সমস্ত দরকারি জ্ঞানের অধিকারী হতে পারে না। যেমন আমাকেই ধরে নাও না, তোমার কি মনে আছে হোয়াটসঅ্যাপ, যদি আমি খুব ভুল না হয়ে থাকি, আমাদের বন্ধুত্বের শুরুর দিকে তুমি আমায় একেবারে প্যাঁচে ফেলে দিয়েছিলে ভাইয়া। হ্যাঁ, ইয়া, সেটা একটা অসাধারণ ব্যাপার ছিল। হ্যাঁ, আমার মনে আছে। তোমায় দর্শন, জ্যোতির্বিদ্যা এবং রাজনীতিতে শূন্য দিয়েছিলাম। বোটানি পরিবর্তনশীল, জিওলজি শহরের 50 মাইলের মধ্যের অঞ্চলের মাটির দাগের মতো গভীর, রসায়ন তো অদ্ভুত, অ্যানাটমি ছিল আনসিস্টেমেটিক, সাহিত্য এবং অপরাধের রেকর্ড ছিল অনন্য, বেহালাবাদক, বক্সার, সোর্সম্যান, আইনজীবী এবং কোকেন ও তামাক দ্বারা নিজেকে আত্মবিষাক্ত করার ব্যাপারে কোনো কার্পণ্য করো না। আমার বিশ্লেষণে এগুলোই উঠে এসেছিল বলে আমার মনে পড়ে। শেষ কথাগুলো শুনে হোমস মুচকি হাসল, বলল, বেশ, তো আমি আগেও যেমন বলেছি এখনো তেমনই বলছি। একজন মানুষ তার ছোট্ট মস্তিষ্কের চিলে কোঠাটা এমন সব আসবাবপত্রে ভর্তি রাখে যেগুলো তার কাজে লাগার সম্ভাবনাই প্রবল। এই ঝোড়ো রাত আমাদের সামনে যে ধরনের ঘটনা নিয়ে এসেছে, তাতে অবশ্যই আমাদের ব্রেনের সমস্ত শক্তি একত্রিত করতে হবে। আচ্ছা, বলছি, তুমি ভাইয়া ওই ডাক থেকে আমেরিকান এনসাইক্লোপিডিয়ার কে লেটারের খণ্ডটা আমাকে বের করে দাও তো। এই তো, ধন্যবাদ। এখন আমাদের পুরো পরিস্থিতিটা বিবেচনা করে সঠিক অনুমানে পৌঁছানোটা আগে জরুরি। প্রথমত আমরা এই জোরালো অনুমানটা দিয়ে শুরু করতে পারি যে
কর্নেল ওপেনশর আমেরিকা যাওয়ার পেছনে কোনো অত্যন্ত জরুরি কারণ ছিল। তার মতো বয়সের লোকেরা সচরাচর তাদের সমস্ত অভ্যাস চট করে বদলে ফেলে না। তাছাড়া ফ্লোরিডার মনোরম জলবায়ু ছেড়ে স্বেচ্ছায় একটা ইংরেজ মফস্বল শহরের একাকী জীবন বেছে নেওয়া না, ন্যায়সঙ্গত দেখছি না। ইংল্যান্ডে থাকার সময় তার চরম একাকিত্ব প্রীতি এই ধারণাই দেয় যে তিনি কোনো ব্যক্তি বা কোনো কিছুকে ভয় পেতেন। তাই আমরা একটা কাজ চালানোর মতো অনুমান খারাপ করতে পারি যে কোনো ব্যক্তি বা কোনো কিছুর ভয়ই তাকে আমেরিকা থেকে হর্ষামে টেনে এনেছিল। তিনি কি ভয় পেতেন সে সম্পর্কে আমরা কেবল তার এবং তার উত্তরসূরিদের কাছে আসা ভয়ঙ্কর চিঠিগুলো শুধুমাত্র বিবেচনা করেই অনুমান করতে পারি। ওয়াটসন, তুমি কি সেই চিঠিগুলোর ডাক টিকিটের ছাপগুলো লক্ষ্য করেছিলে? ইয়েস, আই নোটিসড। প্রথমটা ছিল পন্ডিচেরি থেকে, দ্বিতীয়টা ডান্ডি থেকে এবং তৃতীয়টা লন্ডন থেকে খুব সম্ভবত। এই শেষ ডাকটা এসেছিল ইস্ট লন্ডন থেকে। এটা থেকে কি অনুমান করা যায়? ওগুলো সবই তো সমুদ্র বন্দর। হ্যাঁ, তার মানে লেখক কোনো জাহাজে ছিলেন? এক্সেলেন্ট মাই ডিয়ার ওয়াটসন। এই তো আমরা একটা সূত্র পেয়ে গেছি ইতিমধ্যে। আর আমি যদি খুব ভুল না করি, এই প্রবল সম্ভাবনাটা একেবারেই মিথ্যে যে চিঠির লেখক একটি জাহাজেই ছিলেন। মানে কিভাবে? সেটা পরে বলছি। তার আগে লেটস কনসিডার অ্যানাদার পয়েন্ট। পন্ডিচেরির ক্ষেত্রে হুমকি এবং তার বাস্তবায়নের মধ্যে 7 সপ্তাহ কেটে গিয়েছিল। ডান্ডির ক্ষেত্রে এটি ছিল মাত্র 3 বা 4 দিন। এইটি কি কিছু ইঙ্গিত দিচ্ছে? দূরত্বটা অনেকটা বেশি, তাই দেরি হয়েছে কি? কিন্তু চিঠি আসার সময়ও তো দূরত্ব বেশি ছিল। তাহলে না, মানে আমি ঠিক বুঝতে পারছি না হোমস। দেখো, এটুকু অনুমান করা যেতে পারে, লোকটি বা লোকগুলো যে জাহাজে রয়েছে সেটা একটা পাল তোলা জাহাজ। আমার প্রেডিকশন যদি খুব ভুল না করে, তবে ওরা ওদের অভিযান শুরু করার সময় সব সময় তাদের এই অদ্ভুত সতর্কতা বা চিহ্ন আগে থেকেই পাঠিয়ে দেয়। তুমি হয়তো লক্ষ্য করবে ওয়াটসন, ডান্ডি থেকে চিঠি আসার পরপরই কাজটা কত তাড়াতাড়ি কমপ্লিট করা হয়েছিল। এবার দেখো, যদি ওরা পন্ডিচেরি থেকে একটা স্টিমারে করে আসতো, তবে ওরা ওদের চিঠির প্রায় সাথে সাথেই পৌঁছে যেত। কিন্তু বাস্তবে কেটে গিয়েছিল 7 সপ্তাহ। আমি মনে করি এই 7 সপ্তাহ ছিল চিঠি বহনকারী ডাক নৌকা এবং লেখককে বহনকারী পালতোলা জাহাজের মধ্যেকার সময়ের তারতম্য। তাই এতটা তফাৎ সৃষ্টি হয়েছে দিনগুলোর মধ্যে। হ্যাঁ, এটা অসম্ভব কিছু বলনি। ইটস হাইলি পসিবল। তার চেয়েও বেশি ভায়া। তাই এখন তুমি আমাদের এই নতুন মামলার মারাত্মক জরুরি অবস্থাটা বুঝতে পারছো তো? কেন আমি জন ওপেনশকে সতর্ক থাকতে বলছিলাম। আঘাতটা সবসময় ঠিক ততটা সময় পরেই এসেছে যতটা সময় প্রেরকের সেই দূরত্ব অতিক্রম করতে লাগতো। আর এই চিঠিটা লন্ডন থেকে এসেছে। বুঝতে পারছো কিছু? এখানে বিলম্বের উপর নির্ভর করে বসে থাকাটা বোকামি। আমি চিৎকার করে উঠলাম, ও গড, এই অবিরাম অত্যাচারের মানে কি হতে পারে? ওপেনশ যে কাগজপত্রগুলো নিয়ে এসেছিলেন সেগুলো স্পষ্টতই সেই পাল তোলা জাহাজের এক বা একাধিক ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটা দিনের আলোর মতো পরিষ্কার, ওরা একজন নয়, একাধিক ব্যক্তি রয়েছে ওই জাহাজে। একজন একা মানুষ এমন ভাবে 2টি হত্যাকাণ্ড ঘটাতে পারত না যাতে একজন করোনার আর জুরিকে সহজে বোকা বানানো যায়। এতে নিশ্চয়ই বেশ কয়েকজন জড়িত এবং ওরা প্রত্যেকেই দারুণ বিচক্ষণ ওয়াটসন, দারুণ বিচক্ষণ। ওদের কাগজপত্র ওরা যে কোনো উপায়ে চায়, সেগুলো যার কাছেই থাকুক না কেন, দরকার পড়লে তাকে মেরেই সেই কাগজগুলো ওরা হাসিল করবে। এখানে তুমি দেখতে পাচ্ছ যে কে কে কে। হয়তো নামটা মনে মনে ভাবছো কলির কেষ্ট কমলাকান্ত বা ওই ধরনের কিছু একটা। তবে সেটা নয় মাই ডিয়ার ওয়াটসন, বরং এই নাম আমার মস্তিষ্কে সম্পূর্ণ অন্য একটা সমিতির প্রতীক হিসেবে ধরা দিচ্ছে। কিন্তু কোন সমিতির? তুমি কি কখনো হোমস সামনে ঝুঁকে
কণ্ঠস্বর একেবারে নিচু করে বললে, তুমি কি কখনো কু ক্লুক্স ক্ল্যানের নাম শোনোনি? না, আমি আগে কখনো। বেশ, তবে বলেই সে তার হাঁটুর ওপর রাখা বইটার পাতা উল্টালো। বুঝলাম নতুন সূত্র জলজল করছে ওর চোখের সামনে। আহা, হিয়ার ইট ইজ। সে কিছুক্ষণ পর বলা শুরু করলে, কু ক্লুক্স ক্ল্যান একটা নাম যা একটি রাইফেল কক করার শব্দের সাথে কাল্পনিক সাদৃশ্য থেকে উদ্ভূত। এই ভয়ঙ্কর গোপন সমিতিটি গৃহযুদ্ধের পর দক্ষিণের রাজ্যগুলিতে কিছু প্রাক্তন কনফেডারেট সৈনিক দ্বারা গঠিত হয়েছিল এবং এটি দ্রুত দেশের বিভিন্ন অংশে, বিশেষ করে টেনেসি, লুজিনিয়া, ক্যারোলাইনা, জর্জিয়া এবং ফ্লোরিডায় স্থানীয় শাখা গঠন করে। এর ক্ষমতা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হতো, মেনলি নিগ্রো ভোটারদের আতঙ্কিত করার জন্য, এবং যে বা যারা এদের মতামতের বিরোধিতা করত এরা তাদের হত্যা করত অথবা দেশ থেকে বিতাড়িত করত। এসব নৃশংস কার্যকলাপের আগে সাধারণত চিহ্নিত ব্যক্তিকে কোনো অদ্ভুত কিন্তু সাধারণ স্বীকৃত আকারে একটি সতর্ক বার্তা পাঠানো হতো। কিছু অংশে ওক পাতার একটি ডাল, আবার অন্য অংশে তরমুজের বীজ বা আমাদের এই কমলা লেবুর বীজ। এটা পাওয়ার পর শিকার হয়তো প্রকাশ্যে তার পূর্বের পথ পরিত্যাগ করতে পারত অথবা দেশ থেকে পালিয়ে যেতে পারত। কিন্তু যদি সে সাহস করে পরিস্থিতির মোকাবিলা করতে যেত, তবে কোনো অদ্ভুত অপ্রত্যাশিত উপায়ে তার মৃত্যু ছিল অনিবার্য। সমিতির সংগঠন এতটাই নিখুঁত এবং এর পদ্ধতি এতটাই সুশৃঙ্খল ছিল যে এমন কোনো ঘটনার কথা প্রায় রেকর্ডেই নেই যেখানে কোনো ব্যক্তি বিনা শাস্তিতে এর বিরোধিতা করতে সফল হয়েছে বা এর কোনো নৃশংস কার্যকলাপের জন্য অপরাধীদের খুঁজে বের করা গেছে। বেশ কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এবং দক্ষিণের সমাজের উন্নত শ্রেণীর প্রচেষ্টা সত্ত্বেও সংগঠনটির বিকাশ লাভ ঘটা ব্যাহত হয়নি। অবশেষে 1869 সালে সমিতিটা বেশ হঠাৎ করেই ভেঙে পড়ে, যদিও সেই তারিখের পর থেকে এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটে চলেছে। তুমি একটা জিনিস লক্ষ্য করলে? হোমস ভলিউমটা নামিয়ে রেখে গম্ভীর গলায় বলল, এই সমিতিটার হঠাৎ ভেঙে পড়ার, ইলিয়াস ওপেনশর তার কাগজপত্র সমেত আমেরিকা থেকে অদৃশ্য হয়ে যাওয়ার সময়ের সাথে মিলে যায়। এটা একটা কোইন্সিডেন্স হতে পারে, এতে আশ্চর্যের কিছু নেই। তবে এটা নিশ্চিত যে তার এবং তার পরিবারের পেছনে কিছু অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি চীনে জোকের মতো লেগে আছে। বুঝতেই পারছো, ওই রেজিস্টার এবং ডায়েরিটি দক্ষিণের কিছু প্রথম সারির ব্যক্তিকে জড়িয়ে ফেলতে পারত, এবং এমন অনেকেই আছেন যারা উদ্ধার না হওয়া পর্যন্ত রাতে শান্তিতে ঘুমোতে পারবেন না। তাহলে আমরা যে ডায়েরির পাতাটা দেখেছি সেটাও ঠিক তেমনটাই, যেমনটা আমরা আশা করতে পারি। আমার যদি ঠিক মনে থাকে তাতে লেখা ছিল এ বি এবং সি কে বীজ পাঠানো হয়েছে, অর্থাৎ তাদের কাছে সমিতির সতর্কবার্তা পাঠানো হয়েছে। তারপর পরপর কিছু এন্ট্রি আছে যে এ ও বি সরে পড়েছে বা দেশ ছেড়ে চলে গেছে, এবং অবশেষে সি এর কাছে যাওয়া হয়েছে, যার ফলস্বরূপ আমার সি এর জন্য বিশেষ চিন্তা হচ্ছে। তবে ডাক্তার, আমি মনে করি আমরা এই অন্ধকার জায়গাটায় কিছুটা হলেও আলো ফেলতে পারবো। তবে এই সময় ইয়াং ওপেনশোর বাঁচার একমাত্র উপায় হলো আমি তাকে যা বলেছি তাই করা, এছাড়া আর কোনো উপায় নেই। আজ রাতে আর কিছু বলার বা করার নেই। এসো, আমরা বরং আধ ঘন্টার জন্য এই জঘন্য আবহাওয়া এবং আমাদের প্রতিপক্ষের আরো জঘন্য কার্যকলাপগুলো ভুলে যাওয়ার চেষ্টা করি। দাও আমায় আমার বেহালাটা দাও। পরদিন সকালে আকাশ একদম পরিষ্কার হয়ে গিয়েছিল, যেন এই বিশাল শহরটার ওপর ঝুলে থাকা আবছা পর্দা সরে গিয়ে সূর্য তার ম্লান উজ্জ্বলতাতেও চারিদিক সোনালি করে রেখেছে। বড় ভালো লাগলো। আমি নিচে নেমে গেলাম। হোমস ততক্ষণে সকালের ব্রেকফাস্ট টেবিলে বসে আমায় দেখে হেসে বলল, ও হো ডাক্তার, আই এম ভেরি সরি তোমার জন্য অপেক্ষা না করেই খেতে বসে যাওয়ার জন্য। কিন্তু কি জানো, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি
ইয়াং ওপেনশর এই মামলাটি খতিয়ে দেখার জন্য একটা অত্যন্ত ব্যস্ত দিন আমার জন্য অপেক্ষা করছে। আমি জিজ্ঞাসা করলাম, তা তুমি কতটা এগোলে? ওয়েল, এটা অনেকটাই নির্ভর করবে আমার প্রাথমিক অনুসন্ধানের ফলাফলের উপর। শেষ পর্যন্ত আমাকে হয়তো হরসামেও যেতে হতে পারে। ও, তুমি প্রথমে সেখানে যাবে না? না, আমি শহর থেকে আগে শুরু করব। যাই হোক, তুমি শুধু তাড়াতাড়ি ঘন্টাটা বাজাও। তোমার কফি এলো বলে। টেবিল থেকে খবরের কাগজটা তুলে নিয়ে চোখ বোলাতে লাগলাম। একটি হেডলাইনের ওপর আমার চোখ পড়ল এবং সেটা দেখা মাত্রই আমার হৃদয়ে এক হিম স্রোত বয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, হোমস, তুমি অনেকটা দেরি করে ফেললে ভাইয়া। কথার নিগুড় অর্থটা বুঝতে হোমসের দেরি হলো না। সে তার কাপটা নামিয়ে রেখে বলল, আমি এমনই কিছু আশঙ্কা করেছিলাম। ঘটনাটা কিভাবে হলো পড়ে শোনাও। কথাটা তার গলায় শান্ত শোনালেও বুঝলাম সে ভিতরে ভিতরে অত্যন্ত বিচলিত। ভনিতা না করে লেখাটায় মনোনিবেশ করলাম। হেডলাইনে ওপেনসর নাম ও তার নিচে লাইনে ওয়াটারলু ব্রিজে মর্মান্তিক দুর্ঘটনা আগেই নজরে পড়েছিল। বাকি বিস্তারিত অংশটা এমন: গতকাল রাতে 9টা থেকে 10টার মধ্যে এইচ ডিভিশনের পুলিশ কনস্টেবল কুক, যিনি ওয়াটারলু ব্রিজের কাছে কর্তব্যরত ছিলেন, সাহায্যের জন্য একটি চিৎকার এবং জলে কিছু পড়ার শব্দ শুনতে পান। তবে গতকালের রাতে অত্যন্ত ঝড়ের দাপটের ফলে বেশ কয়েকজন পথচারীর সাহায্য সত্ত্বেও উদ্ধার কার্য চালানো একেবারেই সম্ভব ছিল না। পরে ওয়াটার পুলিশের সাহায্যে অবশেষে মৃতদেহটি উদ্ধার করা হয়। জানা যায় এটি একজন তরুণ ভদ্রলোকের মৃতদেহ, যার নাম তার প্যাকেট থেকে পাওয়া একটি খাম থেকে জানা যায়, জন ওপেনস, এবং তার বাসস্থান হসমারের কাছে। অনুমান করা হচ্ছে যে তিনি ওয়াটারলু স্টেশন থেকে শেষ ট্রেনটি ধরার জন্য তাড়াহুড়ো করে যাচ্ছিলেন। অন্ধকারের কারণে তিনি পথ ভুল করেন এবং নদীর স্টিমারগুলির জন্য ব্যবহৃত ছোট্ট জেটিগুলির একটির ধার থেকে পা হুড়কে নিচে পড়ে যান। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না এবং এতে কোনো সন্দেহই নেই যে মৃত ব্যক্তি একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনার শিকার হয়েছেন। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে নদীর ধারের বিপজ্জনক জেটিগুলির অবস্থার প্রতি তাদের মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আমরা কিছুক্ষণ নীরব হয়ে বসে রইলাম। হোমসকে এর আগে কখনো এতটা বিষণ্ণ ও বিচলিত দেখিনি। অবশেষে সে বলল, ঘটনাটা আমার আত্মসম্মানে আঘাত এনেছে ওয়াটসন। নিঃসন্দেহে এটা কারোর কাছে খুব তুচ্ছ অনুভূতি, কিন্তু আমার আত্মসম্মানে আঘাত করেছে। তাই এখন আর এটা আমার কাছে শুধু একজন মৃত ক্লায়েন্টের কেস নয়, আমার ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং ঈশ্বর যদি আমাকে সুস্থ রাখেন, তবে আমি এই দলটিকে শায়েস্তা করবই, যে আমার কাছে সাহায্যের জন্য এলো আর আমি তাকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। ছি! সে চেয়ার থেকে লাফিয়ে উঠল এবং নিয়ন্ত্রণহীন অস্থিরতায় ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। তার ফ্যাকাশে ফর্সা গালের ত্বকে দেখলাম রক্তিম আভা ফুটে উঠেছে এবং তার লম্বা রোগা হাতগুলো বারবার মুষ্টিবদ্ধ হয়ে উঠছে। বুঝতে পারলাম সে এখন দারুণ অনুতাপে দগ্ধ হচ্ছে। অবশেষে সে চিৎকার করে বলল, ওরা নিশ্চয়ই প্রলোভিত করেছিল জনপের শখে, কিন্তু কথা হচ্ছে ওরা কিভাবে তাকে ওখানে প্রলুব্ধ করে নিয়ে গেল। এমব্যাঙ্কমেন্ট তো স্টেশনে যাওয়ার সরাসরি পথেও নয়। নিশ্চয়ই ওয়াটারলুর সেতুটাও তখন ওই রাতের বেলাতেও যথেষ্ট ভিড় ছিল। অন্ততপক্ষে তাদের কাজের জন্য খুব ভিড় ছিল। ওয়াটসন, দেখা যাক শেষ পর্যন্ত কে যেতে। আমি এখন বেরুলাম। পুলিশের কাছে? না, আমি নিজেই নিজের পুলিশ হব আজ। যতক্ষণ আমি জাল বুনবো ততক্ষণ পর্যন্ত তারা মাছি ধরতে পারে, তারপরে আর নয়। আসি বলেই গটগট করে বেরিয়ে গেল হোমস। পরে সারাটা দিন আমি আমার পেশাগত কাজে ব্যস্ত ছিলাম। সন্ধ্যায় অনেক দেরিতে ফিরলাম বেকার স্ট্রিটে। দেখলাম হোমস তখনও ফেরেনি। প্রায় 10টা নাগাদ সে ফিরল। দেখে বেশ ফ্যাকাশে ও ক্লান্ত লাগলো। সে সাইডবোর্ডের কাছে গিয়ে
গুগলা সে রুটির টুকরো ছিঁড়ে খেতে লাগলো আর এক ঢোকে জল দিয়ে সমস্তটা গিলে ফেলল। আমি হেসে বললাম, কি হে, খাওনি কিছু? না, খিদে মরে যাচ্ছি। সকালে ব্রেকফাস্টের পর থেকে আমি কিছুই খাইনি। ইনফ্যাক্ট আমার মনেই ছিল না খাবার কথা। মানে কিচ্ছু খাওনি? না হে ওয়াটসন, একটা দানাও নয়। বললাম না, এটা নিয়ে ভাবার সময় পাইনি। আচ্ছা, তা কতটা সফল হলে? বেশ অনেকটাই। হাতে কোনো সূত্র এসেছে? সূত্র মানে? ওরা আমার হাতের মুঠোয় ওয়াটসন। জন ওপেনশর মৃত্যুর প্রতিশোধ এবার নেবই। হ্যাঁ ওয়াটসন, চলো ওদের নিজেদের শয়তানির চিহ্নটাই ওদের উপর এঁকে দিই। একটা বেশ দারুণ বুদ্ধি খেলেছে মাথায়। মানে তুমি কি করতে চাইছো? হোমস জবাব না দিয়ে একটা কমলা লেবু নিয়ে সেটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে বীজগুলো টেবিলের ওপর ফেলল। এরপর সেগুলোর মধ্যে থেকে 5টা বীজ নিয়ে সে একটি খামের মধ্যে ভরে দিল। খামের ভিতরের অংশে লিখল SH ফর JO। তারপর খামটা বন্ধ করে তাতে ঠিকানা লিখল ক্যাপ্টেন জেমস ক্যালহুন, বার্কলোন স্টার, সাভানা, জর্জিয়া। তারপর খিলখিল করে হেসে উঠল। বন্দরে পৌঁছালে এই উপহারটি তার জন্য অপেক্ষা করবে। হয়তো তাকে একটা বিনিদ্র রাত উপহার দেবে। ওপেনশো যেমন তার ভাগ্যের নিশ্চিত পূর্বাভাস পেয়েছিল, সেও তেমনই পাবে। এই এই ক্যাপ্টেন ক্যালহুনকে? দলটির নেতা। আমি বাকিদেরও ধরব, কিন্তু প্রথমে ওকেই ধরা দরকার। কিন্তু তুমি এত সব সূত্র খুঁজে পেলে কিভাবে? হোমস পকেট থেকে একটা বড় কাগজ বের করল। দেখলাম সেটা গুচ্ছের তারিখ আর নামে ভর্তি। আমি সারাদিন ধরে লয়েডস রেজিস্টার এবং পুরনো কাগজের ফাইল ঘেঁটে 83 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পন্ডিচেরিতে নোঙর করা প্রতিটি জাহাজের ভবিষ্যৎ গতিপথ অনুসরণ করেছে। সেই সময়ের মধ্যে 36টি মাঝারি আকারের জাহাজের খবর সেখানে নথিভুক্ত হয়েছিল। এর মধ্যেই একটি লোন স্টার সঙ্গে সঙ্গেই আমার দৃষ্টি আকর্ষণ করল। কারণ যদিও এটিকে লন্ডন থেকে যাত্রা শুরু করা হয়েছে এমন জাহাজ হিসেবেই প্রতিপন্ন করা হয়েছিল, তবে নামটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজ্যের নাম। কি যেন আমার যতদূর মনে হচ্ছে টেক্সাস। হতে পারে, আবার নাও হতে পারে। যাই হোক, আমি এটা বুঝলাম যে জাহাজটির উৎস অবশ্যই আমেরিকা। তারপর আমি ডান্ডির রেকর্ডপত্র খুঁজে দেখলাম এবং যখন জানতে পারলাম যে লোন স্টার নামের বার্ক জাহাজটি 1885 জানুয়ারিতে সেখানে ছিল, তখন আমার সন্দেহটা নিশ্চিত বিশ্বাসে পরিণত হলো। এরপর আমি লন্ডনের বন্দরে বর্তমানে নোঙর করা জাহাজগুলোর বিষয়ে খবরাখবর নিলাম। হ্যাঁ, তারপর শুনলাম লোন স্টার গত সপ্তাহে এখানে এসে পৌঁছেছে। অতঃপর আমি অ্যালবার্ট ডকে গেলাম এবং জানতে পারলাম যে আজ সকালে জোয়ারের শুরুতেই জাহাজটা নদীপথে সাভানার উদ্দেশ্যে যাত্রা করেছে। আমি গ্রেভসেন্ডে তার বার্তা পাঠালাম এবং জানতে পারলাম যে জাহাজটা বেশ কিছুক্ষণ আগেই সেখান দিয়ে চলে গেছে এবং যেহেতু বাতাস পূর্ব দিক থেকে বইছে, তাই আমার কোনো সন্দেহ নেই যে সে জাহাজ এখন গুডউইন্স পার হয়ে গেছে এবং আইল অফ হোয়াইট থেকে খুব বেশি দূরে নেই। এবার তাহলে কি করবে হোমস? ওহো ওয়াটসন, তুমি এত চিন্তা করো না। আমি তাকে আমার হাতের মুঠোয় পেয়ে গেছি। আমি জানতে পেরেছি যে সে এবং তার 2 সঙ্গী জাহাজের একমাত্র আমেরিকান বংশোদ্ভূত ব্যক্তি, বাকিরা ফিনিশ এবং জার্মান। আমি এও জানি যে গত রাতে তারা 3 জনই জাহাজ থেকে বাইরে ছিল। স্টিভেডোর তাদের মালপত্র জাহাজে তুলছিল, তার কাছ থেকেই আমি এই খবর পেয়েছি। তাদের পালতোলা জাহাজ সাভানায় পৌঁছানোর আগেই ডাকের জাহাজ এই চিঠিটা নিয়ে যাবে এবং টেলিগ্রাম মারফত সাভানার পুলিশকে জানিয়ে দেওয়া হবে যে খুনের অভিযোগে এই 3 জন ভদ্রলোকের জরুরি খোঁজ চলছে। তবে মানুষের সেরা পরিকল্পনাতেও বোধহয় একটা না একটা ত্রুটি থেকেই যায়। জন ওপেনসয়ের হত্যাকারীরা সেই কমলা লেবুর বীজগুলো আর কখনোই হাতে পায়নি।
যা তাদের দেখিয়ে দিতে পারত যে তাদের মতোই ধূর্ত ও দৃঢ় প্রতিজ্ঞ আর একজন তাদের পিছু নিয়েছে। আসলে সেই বছর তীব্র ঝড় বাদলা এতটাই ঘন ঘন ও প্রবল হয়ে উঠল যে হোমসের আঁকা ছকের সমস্ত পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গেল। আমরা সাভানা থেকে লোন স্টারের খবরের জন্য দীর্ঘকাল অপেক্ষা করেছিলাম, কিন্তু কোনো খবরই আমাদের কাছে এসে পৌঁছায়নি। অবশেষে আমরা শুনতে পেলাম যে আটলান্টিকের অনেক দূরে কোথাও একটি জাহাজের ভাঙা মাস্তুল ঢেউয়ের তালে দুলতে দেখা গেছে, যার ওপর LS অক্ষরগুলো খোদাই করা ছিল। লোন স্টারের ভাগ্য সম্পর্কে আমরা শুধু এটুকুই জানতে পেরেছিলাম। তবুও অপরাধীদের এমন পরিণতি যে আমাদের খুব আশাহত করেছিল তা নয়। আর যাই হোক, হোমস নিজের হাতে অপরাধীদের শাস্তি দিতে না পারলেও তাদের শাস্তি দিয়েছিল অন্য আর এক অদৃশ্য হাত, যার কাছে পাপ পুণ্যের হিসাব চিরকালই সমান। তবে হ্যাঁ, তাই বলে আমি হোমসের ক্ষমতাকে ছোট করতে পারি না কোনোভাবেই। অন্ততপক্ষে ওপেনস পরিবারের এই দুর্দান্ত কেসটা একটিমাত্র আপেক্ষিক যুক্তির দ্বারা সলভ করার ব্যাপারটা একেবারে প্রমাণ করে দেয় তার অকপট দূরদর্শিতা কতখানি। শেষ হলো আজকের আমাদের বিশেষ নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের আরও একটি টানটান গল্প, দি 5 অরেঞ্জ পিপস। বঙ্গানুবাদ ও অডিও নাট্যরূপ রূপঙ্কর। গল্পের সূত্রধর আমি ইপসিতা। গল্প পাঠে ও ওয়াটসনের চরিত্রে প্রদ্যুৎ, জন ওপেনশ সৌমিক, ইলিয়াস ওপেনশ রাজ, জোসেফ ওপেনশ পুলক, জুরি সায়ন্তন এবং শার্লক হোমসের ভূমিকায় রূপঙ্কর। শব্দ সংযোজন সায়ন্তন দাস। আবহ সৃষ্টি, স্পেশাল এফেক্টস, পোস্টার ডিজাইনিং, শব্দগ্রহণ ও সমগ্র পরিচালনায় রূপঙ্কর। আমাদের আজকের গল্প থেকে প্রশ্ন হলো, যে জাহাজে করে অপরাধীরা সাভানার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তার নাম কি? সঠিক উত্তরটি লিখে জানান কমেন্ট বক্সে, আর সঠিক উত্তরদাতার নাম আমরা ঘোষণা করব আগামী গল্পে। এছাড়াও প্রত্যেক গল্পের শেষে আমরা একটি করে বোনাস ফ্যাক্ট বলে থাকি। আজকের ফ্যাক্ট জানেন কি? 1927 সালে স্যার আর্থার কোনান ডয়েল নিজের পছন্দের 12টি শার্লক হোমস কাহিনী একটি তালিকায় প্রকাশ করেন, আর সেই তালিকার 7 নম্বরের জায়গা করে নেয় আমাদের আজকের গল্প দি 5 অরেঞ্জ পিপস। কি দারুণ না? আজকের অনুষ্ঠান এই পর্যন্তই সমাপ্ত হলো। আশা করি সকলের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আমাদের প্রাপ্য, ও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। অথবা কমেন্টে আমাদের কোনো ভৌতিক, রহস্য, রোমাঞ্চ, সায়েন্স ফিকশন ও যাবতীয় নানা রকমের গল্প সাজেস্ট করতে পারেন। মনোনীত হওয়া গল্পটি আমরা শ্রোতার নাম মেনশন করে পরবর্তী সময়ে আপনাদের সামনে পরিবেশন করব। অথবা নিজস্ব কোনো গল্প ইমেল করে দিতে পারেন এই ঠিকানায় thetales-of-phoenix@gmail.com। বানানটা বলে দিই, THETALESOFPHOENIX@gmail.com। গল্পটি শেয়ার করতে পারেন সাহিত্য প্রেমিক অথবা সাহিত্য অপ্রেমিকদের সাথে, যাতে তারা সাহিত্যের আঙিনায় মোড়ানো দ্য টেলস অফ ফিনিক্সের সদস্য হয়ে উঠতে পারে। আমাদের পরিবারের সাথে যুক্ত হতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি। আমরা আবারও ফিরে আসব কোনো এক নতুন আলো বা আঁধারির গল্প নিয়ে, এবং যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর বেলায় অন্ধকারে, অযাচিত বিস্ময়ের পথ খোঁজে আলোক গহ্বরে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। বিদায়।